শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেল আই পর্দায় ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের আয়োজনে। আজকে আবারও একটি নতুন গল্প নিয়ে, নতুন অতিথিদের নিয়ে। দর্শক, বন্ধু মানে অনেক রং, অনেক গল্প, এবং বন্ধুত্বের কথা শুনলে আমাদের চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে, হয়তো আমাদের প্রিয় বন্ধুর ছবি। একটু ভাবুন তো, যদি এই বন্ধুত্ব নিয়ে একটি গল্প আমরা পর্দায় দেখতে পাই তাহলে আমাদের কেমন লাগবে? নিশ্চয়ই সেটি হয়ে উঠবে আমাদের জীবনের প্রতিচ্ছবি। আজকে সেই একটি গল্প নিয়ে কথা বলবো। বন্ধু দিবসকে সামনে রেখে আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে বন্ধুকে নিয়ে চলচ্চিত্র উড়াল। এই উড়াল চলচ্চিত্রটির প্রযোজক এবং 3 জন অভিনয় শিল্পী আমাদের সাথে আজকে রয়েছেন। পরিচয় করাবো তাদের সাথে। আমার সাথে আছেন প্রযোজক শরীফ সিরাজ এবং আছেন 3 জন অভিনয় শিল্পী। বলছিলাম, প্রথমে আছেন মাহফুজ মুন্না, আছেন কাব্যকথা এবং আছেন সোহেল তৌফিক। স্বাগতম আপনাদের। ধন্যবাদ। নিশ্চয়ই খুব এক্সাইটেড সকলেই, কালকে যেহেতু সিনেমাটি দেখতে পাবো আমরা। প্রথমে একটু শরীফ সিরাজের কাছেই শুনি যে উড়ালের গল্পটা কোথা থেকে শুরু হলো, কিভাবে প্ল্যানটা আসলো? উড়াল প্ল্যানটা কিভাবে আসলো সেটা খুব শর্ট যদি বলি, আমাদের যিনি ডিরেক্টর জোবাইদুর রহমান এবং অভিনেতা অভিনেত্রী সহ আমরা দীর্ঘকালেরই থিয়েটার বন্ধু, এবং এছাড়া ভিজুয়াল মিডিয়ামের সাথে আমরা যুক্ত ছিলাম, আমি অভিনয় সূত্রে, নির্মাণ সূত্রে। তো আমরা ভাবলাম যে সিনেমা তো বানানো যায়, আমাদের একটু বয়স হয়েছে এখন গল্পটা বলার, এবং কারিগরি জ্ঞান হয়েছে, মনে হচ্ছে আমরা একটু বালেগ হয়ে গেছি। সো লেটস ডু এ ফিল্ম টুগেদার। দেন আমরা একটা গল্প ভাবা শুরু করলাম। আমাদের যিনি চিত্রনাট্যকার সম্রাট প্রামাণিককে আমরা বললাম যে ভাই একটা গল্প লিখে দেন, মানে হি ইজ ভেরি নাইস ইন থিঙ্কিং স্টোরি, যেহেতু নাট্যকলা শিক্ষক। তো উনি অনেকদিন চিন্তা করে আমাদের একটা গল্প শোনালেন, এবং গল্পের মানে লগ লাইনটাই আমাদেরকে লক করে ফেললো গল্পের সাথে, একদম অনেস্টলি যদি বলি। তো প্ল্যানটা এখানে আসলো, আমরা একটা বন্ধুদের নিয়ে গল্প বানাবো, এমন একটা টার্গেটেড এজ নিয়ে আমরা গল্প বানাবো যে সময় মানুষের বন্ধুত্বটা তখন পর্যন্ত ভেঙে যায় নাই, যে সময় বন্ধুত্বটা যদি আমি শর্টে বলি জমিয়ে ক্ষীর হয়ে যায় না, বন্ধুত্ব একটা সময় গিয়ে এর থেকে পারফেক্ট সময় এই বন্ধুর একজন মানুষের সঙ্গে আর কাটানো যাচ্ছে না, এত ভালো বন্ধু আর হয় না, শেয়ারিং, কেয়ারিং, এভরিথিং। তো সেই একটা বয়স টার্গেট করে সেই রকম জীবনের উপকরণ কি থাকতে পারে, তাদেরকে নিয়ে গল্পটা কিভাবে এগিয়ে যেতে পারে, সেগুলোই ডেভেলপ করতে করতে উড়াল লক হলো। বাহ! এবং আপনি যেহেতু মঞ্চের কথা বলেন, অভিনয়ের কথা, আপনাকে কি আসলে আমরা এখানে অভিনয় শিল্পী হিসেবে দেখতে পাবো নাকি শুধু প্রযোজক হিসেবে? না, আনফরচুনেটলি আমি অভিনয় করতে পারিনি। মানে আমি কেন বলছি, কারণ যখন কিনা গল্পটা লক হলো চোখের সামনে, তখন তো একটা লোভ জেগেছিল, একটা সুন্দর একটা গল্প যদি অভিনেতা হিসেবে কাজ করা যেত, এবং আমার সাথে কারা কারা অভিনয় করতে পারে আমি একটু ভেবেও রেখেছিলাম। তো ডিরেক্টরকে বললাম আমাদেরকে নিয়েই বানা, আমরা কিছু অভিনেতা একসাথে করি। তো ডিরেক্টর বলে যে মানায় আপনাদের? আপনি এগুলো দেখছেন, আপনাদের তো মানায় না, তো গল্পে যদি আপনাদেরকে না মানায় তাহলে আমি কিভাবে এটা করবো? তা বললাম ওকে ফাইন, তাহলে যেহেতু গল্পের সঙ্গে যারা সুইটেবল এরকম কাস্টিং আমরা অডিশন কল করি। তো অডিশন কলের মাধ্যমে ওরা এসছে সবাই, অনেস্টলি সিনেমার স্বার্থেই আমরা তাদেরকে পেয়েছি। না, গল্পের সাথে, সিনেমার সাথে না, গল্পটা যদি আমি ঠিকঠাক লোক দিয়ে না রূপায়ণ করতে পারি সিনেমাটা বানাতে পারবো না, বিলিভেবল হবে না। আমরা যাই গল্প তাই তো আসলে সিনেমা। এবার একটু মাহফুজ মুন্নার কাছে শুনি, এই যে কাস্টিং এর গল্পটা, অডিশন দিতে এসে প্রথমে কি মনে হয়েছিল? যেহেতু মঞ্চে আগে অভিনয় করা হয়েছে, কিন্তু সিনেমায় অভিষেক তো এই সিনেমার মাধ্যমে হলো। তা মঞ্চে তো অনেকদিন যাবতই কাজ করছি, আর সিনেমাতে যে এটা মানে মূল চরিত্রে এই প্রথম আমি অভিনয় করছি। আর অডিশনের ব্যাপারটা একদিন অডিশন কল করা হয়েছিল, ওপেন অডিশন কল। তো সেই সময় আমি যাই, আর অ্যাকচুয়ালি যে ভাইয়ের সাথে আমার অনেকদিন আগে থেকেই পরিচয়, থিয়েটার থেকেই। তারপরে জোবাইদুর রহমান যে ডিরেক্টর, সেও আমার থিয়েটারেরই বন্ধু। তো তারা যখন অডিশন কল দিয়েছে তখন আমি অডিশনটা দিতে যাই। তো অডিশনটা দেওয়ার পরেই দেখা গেছে সব আমার কাছের মানুষজন। আমি চিন্তা করতেছি এটাতে যদি এক কাজ অভিনয় করতে পারি তাহলে ব্যাপারটা আরও সুন্দর হবে, সব কাছের মানুষ, ভাই বন্ধু সবাই একসাথে। আমি তো পরে অডিশন দেওয়ার পরে প্রায় কয়েক মাস, 2 মাস অপেক্ষা করার পরে আমি অবশেষে সিলেক্ট হলাম যে আমি এই চলচ্চিত্রে অভিনয় করছি, একটা চরিত্রে, গুরুত্বপূর্ণ চরিত্রে, মেইন চরিত্রে আর কি। বাহ! কাব্যকথার কাছ থেকে একটু শুনি যে কিভাবে এই কাস্টিং এর সাথে যুক্ত হয়, এবং চরিত্রটা সম্পর্কে একটু শুনবো। আচ্ছা, কাস্টিং এর সাথে যুক্ত হওয়ার যেটা মেইন গল্প যদি বলি, আমি ছোটবেলা থেকে নাচ শিখতাম, এখনও শিখছি মুনমুন আহমেদ ম্যামের কাছে, আর থিয়েটার করেছি ছোটবেলা থেকে।
আর ঢাকা আসার পর আমি চিটাগাংয়ে ছিলাম ছোটোবেলায়। ঢাকা আসার পর সঙ্গীতা চৌধুরী, উনিও ইন্ডাস্ট্রিতে আছেন, ওনার মাধ্যমে সম্রাট স্যার এবং জুবায়ের স্যার আমার ব্যাপারে জানেন যে আমি মঞ্চনাটক করি বা সব মিলিয়ে। তারপর আমার আসলে অডিশনের মতো এমন খুব একটা হয়নি। আমার যেটা হয়, আমাকে ওনারা একদিন ডাকেন এবং এমনি কথার ছলেই জিজ্ঞেস করেন যে আমি সুইমিং করতে পারি কি না বা সাইকেল চালাতে পারি কি না, এসব ব্যাপার। তারপরে তো আমি জানলাম যে আচ্ছা ওনারা আমাকে নিয়ে ভাবছেন একটা সিনেমার জন্য। তারপর আমাকে স্ক্রিপ্ট পড়তে ডাকা হয়, তখনই হয়তো ওই অডিশনের ব্যাপারটা আমি আমার মতো পড়ি যেভাবে আমাকে বলা হয়েছিল। যেহেতু প্রথম কাজ, আমিও আমার মতো করে যতটা বেস্ট দিয়ে ট্রাই করেছি। এরপরে আমার চরিত্র কুমকুম, আমার চরিত্রের নাম। আর কুমকুম আর আমার বয়সটা প্রায় কাছাকাছি, আর ওর আর আমার পার্সোনালিটিটাও কোথাও না কোথাও প্রায় একই, তাই হয়তো কুমকুমকে বুঝতে ওভাবে খুব একটা সময় লাগেনি। তারপরেও যথেষ্ট হেল্প করেছেন সবাই, আর বাকিটা চেষ্টা করেছে যতটুকু করা যায়। সেটা আমরা পর্দায় দেখতে পাবো। সোহেল তৌফিকের কাছে একটু শুনি, অডিশনের গল্পটাই শুনি, আবার কিভাবে কাস্টে যুক্ত হওয়া আর চরিত্রটা সম্পর্কে একটু শুনবো। আপনারা দুইজন সিনেমায় বন্ধু। হ্যাঁ, আচ্ছা, জুবায়ের ভাই হচ্ছে আমাদের ডিরেক্টর। উনি একদিন আমাকে ফেসবুকে নক দিলেন যে আমি একটা সিনেমা বানাইতে যাচ্ছি, তোমার সাথে দেখা করবো। তো আমি গেলাম ভাইয়ের সাথে দেখা করতে। উনি আমাকে গল্পটা শোনালেন। গল্পটা শোনার পর আমার এত ভালো লাগলো যে আমার মনে হলো যে এই গল্পে যদি আমি কাজ না করতে পারি, হয়তো আমার অভিনয় জীবনে অনেক একটা ল্যাকিং থেকে যাবে। তো এই এত সুন্দর একটা ভালো গল্পে কাজ করার জন্য আমি চেষ্টা করেছি যতভাবে সাপোর্টিভলি এই কাজটা করার জন্য। আমরা অনেক দিন গ্রুমিং করেছি, তারপর ডেমো শ্যুট করেছি, তারপর আমরা ফাইনাল শ্যুটে গিয়েছি। আর এখানকার চরিত্রটা খুবই মজার একটা চরিত্র। একটা মফস্বল শহরের মহাজন যে চরিত্র থাকে, মহাজনের তার ব্যবসায়িক যত হিসাব কিতাব রাখতে হয় সেই হিসাবগুলো আমি রাখতাম। এক কথায় বলতে গেলে মহাজনের ম্যানেজার, সবাই আমাকে ছোট মহাজন বলে ডাকে। বাকি গল্প আমরা শুনবো যখন সিনেমাটি দেখব, সাসপেন্স থেকে যাক। একটু আঞ্চলিক ভাষা নিয়ে কথা বলি, যে আঞ্চলিক ভাষার ব্যবহার আমরা দেখতে পেয়েছি সিনেমাটিতে। এই যে প্রথমেই একটা সিনেমা, আঞ্চলিক ভাষার ব্যবহারটা কেন করা হলো? গল্পের প্রয়োজনে, সহজ কথায়। আর যদি একটুখানি ব্যাখ্যা করি, তাহলে গল্পের সঙ্গে যারা যুক্ত ছিলেন, যে সম্রাট প্রামাণিক, জুবাইদুর রহমান, আমাদের শিল্প সাহিত্যে একটা কথা আছে যে আপনার ওই জিনিসটাই সব থেকে ভালো আপনি পুল অফ করতে পারবেন যেটা আপনার ব্যক্তিগত জীবনের সাথে যোগ থাকবে। এক্সপিরিয়েন্সড যে জীবন, সেই জীবন আপনি ভালো পোর্ট্রে করতে পারবেন। তো আমাদের চিত্রনাট্যকার, আমাদের ডিরেক্টর দুজনই হচ্ছে উত্তরবঙ্গের, বৃহত্তর রংপুর, একজনের দিনাজপুর, একজন কুড়িগ্রাম। ইয়েস। তো ওই এলাকার ভাষাটা ওনারা যেভাবে দৃশ্যসহ দেখতে পান, সেটার অথেন্টিসিটি এই ভাষার মাধ্যমে একমাত্র আসে, অন্য ভাষায় আপনি দেখাতে পারবেন না। ধরা যাক আপনি হচ্ছে দেখাচ্ছেন ধরা যাক আপনি দেখাচ্ছেন হচ্ছে বগুড়ার কোনো একটা জায়গা, বগুড়ার একজন ক্যারেক্টার, কিন্তু সে কথা বলছে ঢাকার ভাষায়, তো আপনার বিশ্বাসযোগ্যতা হারাবে। তো গল্প বিশ্বাসযোগ্য হয়ে ওঠার ক্ষেত্রে তার ভাষা গুরুত্বপূর্ণ, তো রিয়েলিস্টিক করে তোলার জন্য। আমরা দর্শকদের সাথে ট্রেলারটা দেখে আসবো। প্রিয় দর্শক, চলুন দেখি। আজকের হটনেস কি রে? পেপার কিনে পড়ির পারিস না? তোর মুখ চুলে আর পেপার কিনার দরকার আছে? শালা ভম্বল, সাইকেল পাম্প দেখছিস, চেংড়ি দেখেছিস? নদীর ওপারে এত টাকা বাকি কেন? আরে ও ছোট মহাজন, একটা পান খায়া যাও। তোমার ওই পান মুই খাই, সেদিন পান খায় বালু ডিবি উল্টি পড়ছে। বুঝলো মতি, ভাগ্য ভালো উইয়ার ট্রেনখান পরে না। যদি ট্রেনখান পরিল হয় আর বিল্লা উইয়াক ধরিল হয়, তাহলে সাইকেলের সাথে উইয়ারও নাট খুলি দিল হয়। ছবি দেখবো নাকি রে? আরে নয়, শাবনুরের নতুন ছবি না খাইছে না? তোর বাড়িতে তো শাবনুর আছে, কুমকুমুক দেখলে শাবনুর ওকে দেখার ইচ্ছাই করে। আরে দাদা, ভালো ছবি আছে, দেখবেন নাকি? ওইটা নাই। চলো আমরা পালাই। আমরা মানে? আম্মা কুমকুম কণ্ঠে। কেন ওই ঘরত নাই? নাই আম্মা, বাটি চালান দে। কুমকুমক বাইর করিয়ান।
ব্রান্ডের নিউজ হতে পারে না। এই বাড়িতে ওই মেয়ের নাম যেন কারো মুখে না শুনি। দর্শক, আমরা দেখলাম ভীষণ সুন্দর এই ট্রেলারটি এবং সিনেমাটি দেখার অপেক্ষায় আছি। আমি আপনাকে দেখছিলাম আসলে ভীষণ এক্সাইটমেন্ট নিয়ে তাকিয়ে আছেন। আজকে এখন এই জায়গায় বসে আছেন, কিন্তু কালকে কিন্তু এই সময় সিনেমাটি মুক্তি পাবে। কেমন লাগছে? আমার আনন্দ আসলে ব্যাখ্যা করার মতো না। আমি যখন কিনা দেখি এই সকলে মিলে একটা নতুন দল হিসেবে একটা মানুষের সামনে সুন্দর একটা সিনেমা বানিয়ে নিয়ে আসতে পেরেছি, এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আই এম ভেরি এক্সাইটেড, মানে এক্সট্রিমলি এক্সাইটেড আগামীকাল যখন কিনা ওদের সবাইকে নিয়ে দর্শকদের সামনে সিনেমাটা দেখি। এবং জার্নিটা কতদিনের ছিল? আমরা আগামীকাল হচ্ছে এই সিনেমার জার্নি শুরুর, অফিসিয়াল জার্নি শুরুর 2 বছর। কারণ হচ্ছে আমরা 23 সালের 1 অগস্ট শুটিং শুরু করেছি এবং হচ্ছে এই 25-এর 1 অগস্ট মুক্তি পাচ্ছে। সময়টাও একদম মিল রেখে। একটু মুন্নার কাছে আবারও আসি। এই যে সিনেমায় প্রথম আসা, প্রথম অভিনয়, কালকে হলে দেখতে পাবেন, বন্ধুদের নিয়ে নিশ্চয়ই দেখবেন। তরুণ প্রজন্ম আসলে কেন দেখবে ওরাল সিনেমাটা? তরুণ প্রজন্ম আর গল্পটাতেই বলা হয়েছে যে এটা একটা বন্ধুত্বের গল্প, যেহেতু বন্ধু দিবসে আসছে বন্ধুত্বের গল্প। আর তরুণদের বলবো হচ্ছে যে বন্ধুত্ব পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দের মধ্যে একটা। এই বন্ধুত্ব আর শুদ্ধ বন্ধুত্ব থাকার যেসব মানুষগুলো আছে, এই শুদ্ধ বন্ধুত্বের জন্যই কিন্তু পৃথিবী এখন অনেক সুন্দর হয়ে আছে। আমার পরিবারের সাথে আমার বন্ধুত্ব, আমার বন্ধুদের সাথে আমার বন্ধুত্ব, আমার মানুষের সাথে আমার বন্ধুত্ব, দেশের সাথে বন্ধুত্ব, এই জিনিসগুলো আসলে সব কিছু মিলেই না এই বন্ধুত্ব শব্দটাই। আর এটা এত স্ট্রং, এটার এত শক্তি, এটা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না। কালকে কোন বন্ধুকে নিয়ে প্রথম দিনের ছবিটা দেখবেন? আমার মানে সবচেয়ে প্রিয় মানুষ, ভালোবাসার মানুষকে নিয়ে, আমার বন্ধুকে নিয়েই দেখতে যাব এবং আমার আরও অনেক বন্ধুরা থাকবে। কাব্যকথা কাকে নিয়ে যাবে কালকে দেখতে? আমার সাথে তো আমার ফ্যামিলির সবাই তো যাচ্ছেই, আর আমি যেহেতু এখনো স্কুল পড়ুয়াই, তো আমার ওই একটা ফ্রেন্ড সার্কেল তো আছেই, তো ওরা সবাই যাবে। বাহ। এবং সোহেলের কাছে যদি একটু শুনি, এই যে আঞ্চলিক ভাষাটা নিয়ে কথা বলছিলাম, আপনারা যেহেতু অভিনয় করেছেন, আঞ্চলিক ভাষাটার সাথে মানিয়ে নিতে কি কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে? আমার ক্ষেত্রে একটু কম চ্যালেঞ্জ হয়েছে, কারণ হচ্ছে যে আমার বাড়ি কুড়িগ্রাম, রংপুরের ভাষা, মানে আমরা যে ভাষায় সিনেমাটা করেছি একটু ভাষাগত চেঞ্জ থাকলেও আমার ক্ষেত্রে এই ভাষাটা ধরা খুবই সহজ ছিল। সেই জায়গা থেকে আমি একটু সুবিধা পেয়েছি। কাব্যকথার কি হয়েছে? আমার আসলে ওই প্রবলেমটা হয়নি, কারণ আমার ওদের ভাষা ব্যবহার করতেই হয়নি। আমি নর্মালি কথা বলেছি, যেহেতু মহাজনের মেয়ে, ওই ব্যাপারটা ছিল যে লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে না খুব বেশি, ওদেরই সমস্যাটা হচ্ছে। মুন্নার কি সমস্যা হচ্ছে? ভয়াবহ। আমার মানে আমি প্রশ্নটা উল্টা করে ফেলেছি। আমি ভাবছিলাম যে আমাকে না করলেই বেঁচে যায়। খুবই কঠিন। আমার হচ্ছে যে ধরেন উত্তরবঙ্গের এমনিতেই অনেক জেলায় আমার যাওয়া হয়েছে এবং ওখানে অনেক ভাই বন্ধু আছে যাদের সাথে আমি কথা বলি, কিন্তু ওদের কথা যখন শুনি না আমি তখন বুঝতে পারতাম না। পরে ওটার সাবটাইটেলটা আমি বোঝার চেষ্টা করতাম যে আসলে কি বলতেছে। এখন যখন এরকম একটা চ্যালেঞ্জ আসলো, আমার ভাষাটা হয়ে উঠলো যে আরো বড় একটা চ্যালেঞ্জ। আমি হচ্ছে যে প্রায় 3 থেকে 4 মাস আমি হচ্ছে এই ভাষার চর্চা করেছি আমার বন্ধুদের কাছ থেকে। ইভেন হচ্ছে যে ডিরেক্টর জোবাইদুর রহমান, ওর সাথে, তারপরে সোহেলের সাথে আমি হচ্ছে যে প্রায় ফোনে কথা বলতাম এই উত্তরবঙ্গের ভাষা প্র্যাকটিস করার জন্য। তারপরে আমি উত্তরবঙ্গের সিনেমাগুলোও দেখেছি এবং বিভিন্ন নাটকও দেখেছি আসলে ভাষাটা বোঝার জন্য, সেই অ্যাকসেন্টটা বোঝার জন্যই মূলত। অবশেষে ডাবিংয়ের সময় সেই কঠিন পরীক্ষায় পাশ করতে পারছি। আমরা কি একটা ডায়লগ? না না, আমি এখন বলে কোনো লেজে গোবরে করে ফেলবো, কারণ অনেক দিন ধরে হচ্ছে যে ধরেন ডাবিংয়ে তো প্রায় অনেক দিন আগে হয়েছে, সো আমি এখন আসলে চর্চার মধ্যে নাই, সত্যি কথা। আচ্ছা, একদমই সমস্যা নেই। কার কাছে শুনতে পারি? শরীফ সিরাজ বলেন তো। আপনি এই সিনেমার কোন একটা সংলাপ, যেহেতু হচ্ছে সোহেল হচ্ছে এই ওই ভাষার কাছাকাছি, আবার আমি বলতে পারি যে ওদের নিশ্চয়ই এমন কোন সিকোয়েন্স আছে যেটা হচ্ছে ওরা হচ্ছে রিকল করতে পারে, অথবা যেহেতু একটা ভাষার প্র্যাকটিস ওরা ছিল এবং বন্ধু হিসেবে ছিল, ওরা ওই ভাষায় কথা বললেই ডায়লগ হয়ে যাবে। আমরা একটু সোহেলের কাছে শুনি।
সেটা হচ্ছে যে আমরা সিনেমাতে অনেক ধরনের সিন করেছি, সেগুলো আমরা যদি ভাষা শুনতে চান আমরা নর্মালি এখানে আমরা ওই ভাষায় কথা বলতে পারি কিছুটা সময়। হচ্ছে আমরা এখন আজকে আমরা এটা এসেছি আজকে হচ্ছে তারকা কথনোৎ, এটি আসি আমরা লাইভ অনুষ্ঠান করবেন একদম। আমার খুব ভালো লেগেছে। কালকে আমরা সিনেমা হলে যাব, সিনেমা হলে যাওয়া সবাই মিলে একসাথে সিনেমাটা দেখবো, ভালোই লাগবে আশা করি। আর বন্ধুত্ব সিনেমা কালকের জন্য না, একদমই ভয় লাগছে না, ভয় লাগার কিছু নেই। আমরা খুব এনজয় করে কাজটা করেছি। আমরা মানে গ্রুমিং থেকে শুরু করে শ্যুট পর্যন্ত আমাদের 3 জনের এবং পুরো টিমের আমরা এতটা ফ্রেন্ডলি কাজটা করেছি, আমরা কখনো বুঝিনি আমরা শ্যুট করছি। মানে আমরা এত এনজয় করে কাজ করেছি, আমাদের কখনো মনে হয়নি যে আমাদের এখন শর্ট। আমরা ওই লাইফটা লিড করেছি, জাস্ট সিনেমা হয়ে গেছে। আমরা এখনো একটা সিনেমা করেছি, কালকে সিনেমা হলে যাব, হলে দেখা যাবে। এই লাইফটা আমরা লিড করতে করতেই যাবো আসলে। এই বন্ধুত্বের গল্পটা আবারও ফেরত আসবো, তবে দর্শকদের সাথে নিয়ে একটি গান দেখে আসি আমরা সিনেমাটি। আমাদের গানে হ্যাঁ, পশ্চিম পাড়ার দল, পূব পাড়া পড়ে থাক, আগে আগে চল। উত্তর পাড়া দক্ষিণ পাড়া পশ্চিম পাড়ার দল, দর দাম দূরে থাক, উড়ে উড়ে চল। কোন ঠেলে কোন ভুলে হচ্ছ আড়াল, কোন গেলে পাবে কি মনেরই নাগাল, আসমানে দেবে কি উড়াল, উড়াল উড়াল। দেখো মনে কোণে ঘুমায় সাগরের জল, দেখো ফুলে ঝাড়ে ভেতর প্রজাপতি দল। কোন ফুলে সাগরে ফুলেরা পাশে, কোন প্রেমে এই মনে ফুলেরা আসে, কোন গানে ভ্রমরা মাতাল, উড়াল উড়াল। এখানেও আমরা একটা শর্ট দেখলাম, সিনেমা হলে বসে সিনেমা দেখছে, কালকে সে প্রত্যাশিত দিনটি। এবং একটা আমি কথা বলতে চাই, আসলে ট্রেলারেও দেখলাম সাইকেল, এখানেও দেখলাম সাইকেলের পেছনে কি কোনো আলাদা গল্প আছে? এটা হচ্ছে আমাদের সিনেমার অনেকগুলো এলিমেন্ট আছে। যেমন ধরেন আপনি শুধু সাইকেলটা চোখে পড়েছে, কিন্তু তার পেছন দিয়ে ট্রেনটা, হ্যাঁ ট্রেনটাও ছিল, তারপর হচ্ছে ওই যে তারপর বিমান ছুঁয়ে ফেলা দৃশ্যটা। এগুলো হচ্ছে জীবনের এলিমেন্ট, যেগুলো আমরা এনজয় করি, যেগুলো আমাদের, যেমন ধরেন ক্যারেক্টারটা যদি হচ্ছে ট্যাক্সি ড্রাইভার হতো, তার নিশ্চয়ই ট্যাক্সি থাকতো। বিষয়টা এরকম, মানে ক্যারেক্টারের সাথে কিছু এলিমেন্ট থাকে। ধরেন আমাদের এখানে বিশ্বাসযোগ্য কেন হয় না, আমরা জানি না যে একটা ক্যারেক্টার আসলে অফিসে কি দিয়ে আসলো, বাইকে আসছে তার স্ট্রাগলটা কি, সে কি সাইকেলে আসছে তার স্ট্রাগলটা কি, সে কি বাসে আসছে স্ট্রাগলটা কি, এই ধরনের যে জিজ্ঞাসা, এগুলো আমরা করি না, ক্যারেক্টারাইজেশন করে ফেলি। সামটাইমস ক্যারেক্টার আরও বেশি বিশ্বাসযোগ্য হয়ে যায় যদি তার জীবনের বিভিন্ন প্রপস, উপকরণ সে ইউজ করে করে অ্যাক্টিং করে, আরও বেশি রিয়েলিস্টিক হয়। আমার মনে হয় সাইকেলটা হচ্ছে ওদের সেই উপকরণ, আহার্জিক অভিনয়, প্রপস। শুধু সেটা না, সাইকেল আমাদের জীবনযাত্রার সঙ্গীও। মানে গল্পটা যেই সময়কার, সেই সময়কালে মানুষ হচ্ছে যে সবাই বেশিরভাগই সাইকেলই ব্যবহার করতো। আর সাইকেল হচ্ছে যে ধরেন ওই যে তরুণরা, যেমন আমার ছোটবেলার কথা বলি, আমার বাবার একটা সাইকেল ছিল চায়না ফনিক্স, সেটা অনেক 1980 সালের, সেটা এখনও আছে। তো আমি বাবার সেই সাইকেল দিয়ে কিন্তু আমি সাইকেল চালানোটা শিখছি। তারপর আব্বু যখন অফিস থেকে আসতো তখন আমি সাইকেল নিয়ে বের হয়ে যেতাম। তো সে ঠিক সেরকম আর কি, যে প্রত্যেকটা আমাদের সবারই একটা করে সাইকেল আছে। আমরা 3 জন, আমাদের 3 জনের কাজ শেষ হওয়ার পরপরই সব 3 জনে মিলে সাইকেল নিয়ে বের হয়ে যাই এবং আমরা আমাদের মানে জগতে ঢুকে যাই। এই যে 3 জনের কথাটা আসলে শরীর সুরজের কাছে আরেকটু শুনতে চাই, যে কাস্টিং আর কারা কারা আছেন? কাস্টিং আমরা আজকে একজনকে, ওদের 3 বন্ধুর আরেকজনকে আমরা পাচ্ছি না, সে লেখাপড়ার কারণে ভারতে এখন, সে আসবে আজকেই হয়তো চলে আসবে। ওর নাম শান্তচন্দ্র সূত্রধর, ওই যে একটু বালকি করে যে কাস্টিংটা কম্বল, হ্যাঁ ওদের 3 বন্ধু, আর 3 বন্ধুর এক নায়িকা, আর এর বাইরে আরো কয়েকজন কাস্টিং আছেন। আমরা তো যদি দেখেন আপনি আরো কয়েকটা কাস্টিং চোখে পড়বে। তো আমাদের যেহেতু লিমিটেশনস থাকে অ্যারেঞ্জমেন্টের, সবাই আমরা তো চাই সবাইকে নিয়ে আসতে। আমি তো আজ পর্যন্ত যে সকল শোর কথা বলছি, আমি বলছি আমার ডিরেক্টর এবং টিম সহ যাইতে হলে, আমি যাইতে বললে আমি যাব, বাট এবার আমাকে ডিরেক্টর কনভিন্স করছে ফোন দিয়ে যে ভাই আপনি ওদেরকে নিয়ে যান। আমরা মিস করতেছি আমার ডিরেক্টরকে, ডিরেক্টর এবং হচ্ছে শান্তচন্দ্র সূত্রধর, রোশন শরীফ, রাজ্জাক ভাই, অল দি পিপল, মুকুল ভাই, হ্যাঁ মুকুল ভাই। এবং কাব্য কথার কাছে একটু শুনি যে
পর্দার বন্ধুত্বটা তো আমরা দেখব, বাস্তবে আসলে বন্ধুত্বটা কেমন ছিল? তিনজনের মধ্যে চারজন, আরেকজন যেহেতু আছে, চারজনের মধ্যে বন্ধুত্বটা কেমন ছিল? সেটার জন্য নিশ্চয়ই সিনেমাটা করা সহজ হয়ে গিয়েছে। হ্যাঁ, আমার সাথে তো আসলে মানে ওরা তো নিজেরা বন্ধুত্বর ব্যাপারটা তো ওদের মধ্যে ছিলই। আমার থেকে তো ওরা আসলে বয়সে অনেকটাই বড়, তো আমি একটু ওই ব্যাপারটা নিয়ে ভাবছিলাম যে ওই ফ্রেন্ডলি বন্ডিংটা আসতে একটু সময় লাগবে, কিন্তু একদমই সেটা হয়নি। আমরা যেই দিন মানে স্ক্রিপ্ট পড়েছি এর কয়েকদিন পর থেকেই মানে ওদের সবার সাথে আমার খুবই ভালো বন্ডিং হয়ে যায়। এবং পরে তো এমন ছিল যে আমার মা ছিল সেটে আমার সাথে, তো মা আমাকে ওদের সাথেই ছেড়ে দিত যে আচ্ছা যা, তুই যেখানে ইচ্ছা যা, সমস্যা নেই, ওদের সাথে গেলেই হয়। এবং ওরাও সবসময় চোখে চোখে রাখতো কোথায় যাচ্ছি কি করছি, এবং আমাকে একদম হাতে ধরে সাইকেল চালানো থেকে শুরু করে সব কিছু ওরা খুবই রেসপন্সিবল সাইকেল চালানো তার মানে সিনেমাটার জন্য শেখা হয়েছে? হ্যাঁ, মানে আমার চালানোর কথা ছিল সাইকেল, পরে আর ওভাবে হয়নি, কিন্তু শিখেছি, সাইকেল চালানোটা শেখা হয়েছে ওভাবে। তবে পর্দার কুমকুমকেও কি এভাবে পাহারা দিয়ে রাখতে হয়েছে? পর্দার কুমকুম পাহারা দেওয়া ছিল না আসলে, হয়তো দেওয়া থাকলে ব্যাপারটা অন্যরকম হতো, কিন্তু না, খুব একটা ওরকম পাহারায় থাকতো না, সবসময় ওভাবে উড়ে উড়ে বেড়াতো, এমন একটা ব্যাপার ছিল। সোহেলের কাছে শুনি ওভারঅল এক্সপেরিয়েন্সটা, আর কোনো মজার স্মৃতি কি আছে শুটিং এর সময় যেটা সারা জীবন ভোলা যাবে না? না, আসলে আমরা এটা নিয়ে অনেকে কথা বলি, আমাদেরকে জিজ্ঞেস করলে মজার স্মৃতি আসলে কি বলবো। আসলে মজার স্মৃতি পুরো সিনেমাটাই আমাদের জন্য মজার স্মৃতি। এক্স্যাক্ট আসলে কোনো একটা সিচুয়েশন বলতে গেলে অন্যগুলোকে ছোট করা হবে, কারণ আমরা পুরো সময়টা এত এনজয় করেছি, পুরোটাই আমাদের জন্য মজার। আসলে মজার স্মৃতিটা আমি বলি, তার মানে সোহেলের কথা ধরে যদি আমি বলতে চাই, আসলে তারা আসলেই বন্ধুত্বটাকে যাপন করেছে পুরোটা সিনেমার মধ্যে, এবং এই জন্য কিন্তু আরো রিয়েলিস্টিক হয়ে উঠবে সিনেমাটা। শুনি, ধরেন হচ্ছে আপনি যাবেন, কোথায় থাকবেন, শুটিং করবেন, ঠিক আছে, কোথায় থাকবেন, কি খাবেন, এই টেনশন আপনার নাই, কারণ হচ্ছে এই টেনশন যে করবে সেও নাই। এটাই তো মজা। ধরেন ওরা শুটিং করছে, ওরা সাস্টেইন করছে, দে এনজয়, ফাইনালি দে এনজয়েড, ওকে আসছি যেহেতু এনজয় করি, শুটিং করি, এই আর কি, এটাই মজা। এই জন্য বলে ওরা পুরো সিনেমাটাই মজার ছিল। এবং আপনাদের মধ্যে কি এক্সাইটমেন্ট কাজ করছে কালকের ব্যাপারে? শুনলাম তো বন্ধুদের নিয়ে দেখতে যাবেন, কিন্তু একটু কি ভয় যে কেমন হবে, নাকি এখনই খুব কনফিডেন্ট যে একদমই ভালো হয়েছে? কাব্যকথার কাছে শুনি। হ্যাঁ, একটু তো নার্ভাসনেস কাজ করছে, কারণ প্রথম কাজ, কিন্তু নার্ভাসনেসের থেকেও এক্সাইটমেন্টটা বেশি আছে বলবো, কারণ ওই একই কথা, প্রথম কাজ তো সবারই একটা এক্সপেকটেশন আছে কোথাও না কোথাও। আর আমি যতটুকু দেখেছি, সেটা ট্রেলারে হোক বা সব কিছুতে হোক, আমার তো ভালোই লাগছে দেখে, আর বাকিটা তো জানি না, কালকে গিয়ে দেখবো কি হয়, কিন্তু হ্যাঁ যথেষ্ট এক্সাইটেড। এবং শরীফ সিরাজের কাছে যদি আসি আবারও, এখন কিন্তু ওটিটির খুব বেশি চাহিদা, এখন একটা সিনেমা হলে মুভিটা আপনি দিচ্ছেন, এটা কিন্তু খুব সাহসিকতার কাজ। এই ক্ষেত্রে কি চ্যালেঞ্জিং মনে হয়েছে, বা মনের মধ্যে তখন কি কাজ করছিল? আমরা প্রথম দিন যেদিন স্ক্রিপ্ট লক করেছি, তার আগে যেদিন আমরা নিজেরা ভেবেছি যে সিনেমাটা বানাবো, আমরা প্রথম দিন থেকেই শিওর ছিলাম এটা সিনেমা হলের জন্য বানাবো। সো ওটিটি এটা আমাদের মাথায় কখনো ছিল না। সুযোগ ছিল, ধরেন আমি কোনো একটা ওটিটির সাথে এঙ্গেজ হতে পারতো, ধরেন এটা এক্স ওটিটি অরিজিনাল, হ্যাঁ, এটা ওইভাবে যেত, কিন্তু আমরা চেয়েছিলাম যে একটা টিম হিসেবে আমরা আত্মপ্রকাশ করব, অন্যের অরিজিনাল আমরা করব না, আমাদের অরিজিনাল ফিল্মটাই আমরা করব। সো যেহেতু প্ল্যানই ছিল না ওটিটি বিষয়ে, সেহেতু একটা চাপ তো নিতেই হয়েছে, একটা তো রিস্ক নিতেই হয়েছে, এবং সবথেকে বড় রিস্ক হচ্ছে আমাদেরকে কেউ চেনে না। এবং আপনি একটা নতুন সিনেমা বানাচ্ছেন, সব কাস্টগুলো নতুন নিচ্ছেন, ও তখন মনের মধ্যে কি কেমন লাগছিল যে আসলে কি পারবো? হ্যাঁ, আমার প্রথম দিন থেকেই মানে ভেবেছি আমরা সিনেমাটা বানাতে পারবো এনিহাউ, কারণ আপনি হয় কি, আমাদের এখানে কি হয় যে আপনি একটা অনেক বড় গল্প স্বপ্ন দেখে ফেলেন, যেটা বানাইতে আপনার হচ্ছে 10 কোটি টাকা লাগবে, আপনি এটা বানাবেন, এটা না হলে আর বানাবেনই না, আপনি বসে রয়েছেন 10 বছর ধরে ডিরেক্টর হিসেবে, বানাচ্ছেন না। কিন্তু আপনার অল্টারনেট চিন্তা করতে হবে, যেটা আপনার বাজেটের মধ্যে দিয়ে আপনি বানাতে পারবেন। আমাদের চিন্তাটাই ছিল ওই স্বপ্নে আমরা দেখব যেটা আমরা পুল অফ করতে পারবো, তো আমরা চেষ্টা করেছি পুল অফ করার। ফলে আমাদের ওই চিন্তা ছিল না যে এখনই কারো হেল্প নিয়ে, কো প্রডিউসার নিয়ে তারপর হচ্ছে আমরা কাজটা করি, এরকম চিন্তা ছিল না প্রথম দিক থেকে। আমাদের চিন্তা ছিল যে ওকে, মেক ইট ওন, মানে আমরা নিজেরা যেভাবে এটা প্রডিউস করা সম্ভব, সোর্সেস রিসোর্স দিয়ে, সেগুলো দিয়ে যদি সিনেমাটা বানানো সম্ভব হয় তাহলে আমরা বানাবো, এবং এটা সিনেমা হলে চালাবো। চলুক না চলুক সেটা তো দর্শকের সিদ্ধান্ত, কিন্তু দর্শক মুখ ফিরিয়ে নিতে যেন না পারে এই ধরনের একটা টেস্টি জিনিস দর্শকের সামনে উপস্থাপন করব। আমার মনে হয়েছে প্রিভিউ দেখার পরে আমাদের দিক থেকে আমরা মোটামুটি, বলা তো যাচ্ছে না, আমি বললাম যে হচ্ছে আমি খুবই স্যাটিসফাইড, আসেন দেখেন খুব ভালো লাগলো, কেউ আসলো না সিনেমা দেখতে, ওকে, এই রিস্ক তো আছেই, সেটা আলাদা আলাপ,
কিন্তু এক্সাইটমেন্ট আমার হচ্ছে সব থেকে বেশি যে আমি এতগুলো মানুষ যারা কিন্তু সবাই নবাগত সিনেমার ক্ষেত্রে, যাদের ভালোবাসা ছিল দীর্ঘকাল, যাদের ইচ্ছা ছিল সুপ্ত, কিন্তু আমাদের থ্রুতে সব দলগতভাবে আমরা আত্মপ্রকাশ করতে পারছি। এর থেকে আনন্দের আর কিছু নাই। আপনি আমাকে এখন অন্য কিছু বলে আসলে এই করতে পারবেন না। একদমই তাই। এবং যারা আসলে সিনেমা বানাতে চায় বা অভিনয় করতে চায় তাদের জন্য কিন্তু এটা একটা ইন্সপায়ার হয়ে থাকবে। একটু মুন্নার কাছে আবার শুনি, সিনেমাটা আমি দেখলাম সিনেমা হলে গিয়ে, দেখে আসলে আমার মনের মধ্যে বন্ধুত্ব সম্পর্কে কি পরিবর্তন আসবে? বন্ধুত্ব সম্পর্কে পরিবর্তন না আসলেও কিন্তু বন্ধুত্বের যেই একটা, ধরেন আমি একটা দীপশিখার কথা বলছি যেটা নিভু নিভু জ্বলতেছিল, একটা বন্ধু তার বন্ধুদের সাথে অনেক দিন ধরে কানেক্টেড নাই, এই সময়ের পরিপ্রেক্ষিতে বা হচ্ছে যে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে বন্ধুদের কথা হঠাৎ মনে পড়ে বা হচ্ছে যে কথা হয় না। এই সিনেমাটা দেখার পর সে তার অতীতে ফিরে যাবে এবং দর্শক তার অতীতের বন্ধুদের কথা মনে করবে এবং তাদের খোঁজা শুরু করবে, যেটা আমার দৃঢ় বিশ্বাস যে তারা তার বন্ধুদের খোঁজার চেষ্টা করবে, মনে করবে যে দোস্ত ওই সময়কার কথা মনে আছে যে একসাথে পানিতে ঝাঁপ দিছিলাম, তুই পরে তোর প্যান্ট হারাই ফেলছিলি, খুঁজে পাস না। এইরকম টাইপের গল্প আমি শিওর যে খুঁজে পাবে। এই গল্প খোঁজার জন্যই কালকে দর্শকরা সিনেমা হলে যাবে। আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং ওরাল টিমকে ধন্যবাদ। প্রিয় দর্শক, বন্ধু মানে আসলে নির্ভরতা, মস্ত বড় একটা আকাশ, সেই আকাশে আমরা সকলে উঠতে চাই। আপনারা আপনাদের পরিবার এবং বন্ধুদের নিয়ে ওরাল সিনেমাটি দেখবেন হলে গিয়ে, সেই প্রত্যাশা আজকে তারকা কথনের আয়োজন এখানেই শেষ করছি।